This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবার শুট আউটের খবর দিয়ে শুরু করব। ভাটপাড়ার পরে এবার কোচবিহারের বক্সিরহাট, সেখানেও শুট আউট। তৃণমূল নেতা রাস্তায় ঢুকে একেবারে গুলি চালানোর অভিযোগ উঠছে। কথা বলবো আমাদের সহকর্মী সুমন কল্যাণ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, ভাটপাড়ার পর এবার কোচবিহার, কি ঘটলো? দেখো, তৃণমূল নেতা যে ব্যবসায়িক আস্তানা রয়েছে সেখানে ঢুকে গুলি চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। তৃণমূলের যেটা অভিযোগ যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটেছে। এই জায়গায় ব্যবসা করতেন এক সময়কার কোচবিহারের সভাধিপতি চৈতি বর্মন বড়ুয়া, তিনি এখন তৃণমূলের মুখপাত্র। তার ছেলে, তার ক্যাশারের ব্যবসা রয়েছে এই জায়গায়, তিনি আস্তানাকে এখানেই তিনি থাকেন। যদিও ঘটনার সময় গতকালকে তিনি ছিলেন না, তিনি কোচবিহারে ছিলেন। তিনি ভেবেই কিন্তু এই তাকে গুলি করা হয়েছে এমনটাই অভিযোগ করা হয়েছে, কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়েছে। তার জায়গায় তার এক আত্মীয় ছিলেন, তার গায়েও যদিও গুলি লাগেনি। তবে বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে বিজেপির দুষ্কৃতীরাই এই কাজ করেছে। তবে বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছেন। তাদের যেটা বক্তব্য যে ওই এলাকায় বিজেপি যথেষ্ট শক্তিশালী এবং তাদেরকে নতুন করে এই ভয় দেখিয়ে বা গুলি চালিয়ে এটা করার প্রয়োজন পড়ে না। তবে অভিযোগ এবং পাল্টা অভিযোগে এই শুট আউট নিয়ে কিন্তু যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে অসম লাগোয়া কোচবিহারের এই বক্সিরহাট এলাকায়। রনিতা, বেশ সুমন, নজর রাখো। অর্থাৎ কোচবিহারের বক্সিরহাটে যে শুট আউটের ঘটনা, এদিকে কিন্তু অভিযোগের তীর যাচ্ছে বিজেপির দিকে। অনেক ধন্যবাদ তোমায়। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা, আমি যেই ঘরে থাকি সেই ঘরের দরজা শাবল দিয়ে ভেঙে এবং আমাকে ভেবে, আমার ভাগনা সারাক্ষণ আমার সাথে থাকে প্রদীপ গোপ, তাকে আমাকে ভেবে ওকে প্রাণে মারার জন্য এক রাউন্ড গুলি করে। সে কোনো প্রকারে প্রাণে বেঁচে যায়, জানলা দিয়ে পালিয়ে যায়। এবার ওদের একটাই শখ যে এবার সাংগঠনিক দিক থেকে হ্যারাসমেন্ট না করতে পেরে আমাকে যাতে ভয় দেখিয়ে এখানে সংগঠনকে আটকানো যায়, এটাই ওদের পরিকল্পনা। আরো একবার জানিয়ে দিই, ভাটপাড়ার পরে এবারে কোচবিহারের বক্সিরহাট, সেখানে শুট আউটের ঘটনা ঘটলো। তৃণমূল নেতার আস্তানায় ঢুকে গুলি চালানোর অভিযোগ উঠছে। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য রক্ষা পেলেন তৃণমূল নেতার আত্মীয়। ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করেছে পুলিশ। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তারা হামলা চালিয়েছে, ঠিক এমনই অভিযোগ তুলছে তৃণমূল। আরো একবার আপনাদের জানিয়ে দিই, ব্রেকিং নিউজ, যে ভাটপাড়ার পরে এবার কোচবিহারের বক্সিরহাটে শুট আউট। দুটো ছবি দেখাচ্ছি আপনাদের। ভাটপাড়ায় শুট আউটের ঘটনা ঘটেছে এবং তার পাশাপাশি আজকের ছবি কোচবিহারের শুট আউটের ঘটনা। কোচবিহারে শুট আউট হয়েছে বক্সিরহাটে এবং সেই ঘটনায় অভিযোগের তীর বিজেপির দিকে। ছবিগুলো তোমাকে দেওয়া। নজর রাখবো আরো একটা বড় খবরে। জম্মু কাশ্মীরের কুলগাম, সেখানে বাহিনীর অপারেশন। সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি। আগাম খবর পেয়ে কুলগামে অভিযান বাহিনীর। ট্যাব কেলেঙ্কারি, রাজ্য জুড়ে ট্যাব কেলেঙ্কারির মধ্যে ঠিক এবার প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ উঠছে। মানে ট্যাব কেলেঙ্কারির পাশাপাশি এবার মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ। ইংরেজবাজার পৌরসভার 23 নম্বর ওয়ার্ড, সেখানকার ঝঞ্ঝা কুমার বিদ্যাপীঠের ঘটনা এটা। মালদা জেলা আদালতের দ্বারস্থ হয়েছে স্কুলের 2 শিক্ষক, প্রধান শিক্ষক এবং এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হয়েছে। অভিযোগটা কি? অভিযোগ, জেলা শাসক, থানা এবং পুরসভার চেয়ারম্যানের কাছে অভিযোগ জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মিড ডে মিলের চাল সংক্রান্ত একটু এদিক ওদিক হয়েছে, মানে হিসাবটা আমাদের কাছে ঠিক নয়, ক্লিয়ার নয়। চাইতে যাচ্ছিলাম তো কোনো কিছু বলছিল না, উল্টাপাল্টা কাগজপত্র দিত বা দিত না, এরকম করতো। আমরাও তো নিয়ম কানুন আমরা জানি না, তো আমরা আমাদের যেটা প্রাথমিক মনে হয়েছে আমরা ডিএমকে জানাবার মনে করেছি। মিড ডে মিল সেকশনের চেয়ারম্যান, ওনাকে আমরা জানিয়েছি। পরবর্তীতে আমরা থানা, কোর্ট, আমরা এগুলো সব জানিয়েছি। অভিযোগ যদি করে থাকে কিছু হয়নি। আমরা অনেক দিন স্কুলে আছি, হেডমাস্টার বহুত আগে থেকে আমরা স্কুলে আছি, কিচ্ছু হয়নি। অভিযোগ গুরুতর। অভিযুক্ত প্রধান শিক্ষক, তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি কিন্তু কিচ্ছুটি বলতে চাননি। স্যার স্যার একটু স্যার স্যার দেখলেন সেই ছবি। আইনত ব্যবস্থা নেওয়ার আশ্বাস শাসক দলের, পাল্টা এই ইস্যুতেই তৃণমূলকে নিশানা করেছে বিজেপি।
তদন্ত করে যেন সঠিক ব্যবস্থার মাধ্যমে ছাত্রছাত্রীরা মিড ডে মিলের খাবার তাদের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া হয়। আর পাশাপাশি এই ধরনের অপকর্মের সাথে যারা যুক্ত তাদের বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। সমস্তটাই একটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে দুর্নীতি হচ্ছে এবং অদ্ভুতভাবে দেখছি প্রশাসন এই ব্যাপারে কোনো স্টেপ নিচ্ছে না। থানা, ডিএম অফিস, কারো কোনো ভূক্ষেপ নেই। অদ্ভুত একটা অ্যানার্কি সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে। এই অবস্থা চললে পশ্চিমবঙ্গ কোন জায়গায় দাঁড়াবে সেটা ভাবনার বিষয় হয়ে আছে। চলুন এবার নজর রাখবো মণিপুরের দিকে। মণিপুরে হিংসায় এখনো পর্যন্ত নিখোঁজ 48 ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও উদ্ধার না হয় উদ্বিগ্ন প্রশাসন। নিখোঁজ 6 জনের মধ্যে 3টি শিশু রয়েছে। একটার পর একটা বাস বন্ধ হচ্ছে, সরকারি বাস রুট বন্ধ হয়ে যাচ্ছে। সন্ধ্যা হলেই শহর এবং শহরতলি জুড়ে বাসের জন্য রাস্তায় হাহাকার দেখা দিচ্ছে। রাস্তায় বেরিয়ে নাজেহাল হতে হচ্ছে যাত্রীদের। কথা বলবো আমার সহকর্মীর সঙ্গে, তারও আগে আরও একবার জানিয়ে দিই, একের পর এক বন্ধ হচ্ছে সরকারি বাস রুট। সন্ধ্যা হলেই সরকার শহর এবং শহরতলি জুড়ে বাসের জন্য রাস্তায় হাহাকার দেখা দিচ্ছে। কথা বলবো আমাদের সহকর্মী সায়ন্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, কেন এই পরিস্থিতি, এই প্রতিবন্ধকতা কেন তৈরি হচ্ছে? দেখো, খোদ রাজ্যে যে পরিবহন দপ্তর রয়েছে তার তথ্য বলছে গত 8 থেকে 9 বছরের মধ্যে প্রায় 117টা রুট বন্ধ হয়ে গিয়েছে কলকাতা এবং শহরতলি জুড়ে। কেন এই অবস্থা? কারণ হিসেবে যেটা পরিবহন দপ্তরের কর্তারা বলছেন যে সরকারি বাস নিয়ে এবং সরকারি পরিবহন নিয়ে যে ধরনের সুনির্দিষ্ট পরিকল্পনা প্রয়োজন ছিল সেটা এখনও পর্যন্ত গ্রহণ করে উঠতে পারেনি রাজ্য প্রশাসন। একই সঙ্গে পরিকাঠামো দেখভাল, নজরদারি, রক্ষণাবেক্ষণের জন্য যে প্রয়োজনীয় লোকবল রয়েছে তারও অভাব রয়েছে, অর্থের অভাব। সব মিলিয়ে সরকারি বাস রুটগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। বেসরকারি বাস নিয়ে 15 বছরের মেয়াদ সংক্রান্ত মামলায় যখন গলার কাটা হয়ে রয়েছে রাজ্য সরকারের, তখন এই সরকারি বাসের বেহাল অবস্থা এবং সরকারি বাস রুটগুলোর বেহাল একের পর এক বন্ধ হয়ে যাবানি কিন্তু সাধারণ মানুষের ভোগান্তি চরমে উঠেছে। গত বছরখানেক আগেও সাধারণ মানুষ যেখানে এই দিনে অন্তত গড়ে 2500 বা 3,500 মতো সরকারি বাস শহরের রাস্তা বা শহরতলির রাস্তা দেখতে পেত, সেখানে এখন গড়ে মাত্র 700টি বাস দেখতে পায় সরকারি। সেই জায়গায় দাঁড়িয়ে পরিকাঠামোর অভাব তো বলাই চলে, একই সঙ্গে একাধিক প্রতিবন্ধকতা যা রাজ্য সরকারের পরিবহন দপ্তর কাটিয়ে উঠতে পারছে না। আর সেই কারণে একাধিক সরকারি বাস রুট, যেগুলো মানুষের চেনা পরিচিত রুট, ধর্মতলা আসার জন্য, বাইপাস আসার জন্য, উল্টোডাঙ্গা আসার জন্য বা হাওড়া, ব্যারাকপুর বিভিন্ন শিল্পাঞ্চলে যাতায়াতের জন্য যে সরকারি বাস মানুষের অন্যতম ভরসার জায়গা ছিল, সেই সরকারি বাস কিন্তু এখন দেখা যাচ্ছে না। স্বাভাবিকভাবেই এই বাস রুটগুলো বন্ধ হয়ে যাবে, সাধারণ মানুষ তো বিপাকে পড়ছে। একেবারে সাধারণ স্বাভাবিক মানুষের সাধারণ মানুষের যাত্রীদের তাদের সমস্যার সৃষ্টি হবে। আপাতত ধন্যবাদ তোমায়, তুমি নজর রাখো। এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা কি বলছেন, পরিবহন মন্ত্রী কি বলছেন শুনুন। প্রথমে লাভজনক বাস রুটগুলো বিক্রি করে দিয়েছে, এখন হচ্ছে সরকার বাসসহ বাসের রুটগুলোকে বিক্রি করে দিচ্ছে। আগে 2500 বাস চলতো, এখন এসে 700-তে, এবং একই নীতি যদি চলতে থাকে এই 700টা বাসের যে রুট সেই রুটেও সরকারি বাস বন্ধ হয়ে যাবে। সরকার এখন কিছু আশ্বাস দিচ্ছে, সেই আশ্বাস কতটা বাস্তব তা আমাদের কাছে পরিষ্কার না। কি করে থাকবে তাহলে নেতাদের বাসগুলো চলবে কি করে? বাস চালানোর যে ইনফ্রাস্ট্রাকচার, বাস চালানোর যে খরচ, সেই খরচটাও সরকারের পকেটে নেই। আজকে সরকারের ভাঁড়ে মা ভবানী। গণপরিবহন বলে কিছু নেই, ফলে গণপরিবহনে যে কম পয়সায় যাওয়া যাবে তার কোনো সুযোগ নেই। আগে ছাত্রছাত্রীদের কনসেশন ছিল, এখন কনসেশন দেবে সরকারি বাস নেই। 750 বাস বন্ধ হবে কয়েক মাসের মধ্যে। সরকার কোনো তাবুত্তাব নেই, শুধু লুট করতে পারলেই চলবে, আর কোনো দায়িত্ব নেই। যেখানে প্যাসেঞ্জার হয় না এবং প্যাসেঞ্জার ফুয়েল কষ্ট তোলা যায় না, সেই সব জায়গায় কিছু কিছু জায়গায় বাস তো বন্ধ হয়েছে। সরকারি বাস আরও বেশি কলকাতায় আনার জন্য আমাদের প্রস্তুতি থাকছে। আরো একটা গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো। বড়দিনে আবাসের টাকা ঢুকতে পারে অ্যাকাউন্টে। আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেতে পারেন রাজ্যের প্রায় 11,32,000 গরিব পরিবার। বুধবার খসড়া তৈরি করে পাঠানো হলো জেলায় জেলায়। 18 নভেম্বরের মধ্যে আবাস সমীক্ষার কাজ শেষের নির্দেশ নবান্নের। আরো একটা গুরুত্বপূর্ণ খবর এবার আমরা নজর রাখবো। সিআইডি দপ্তরে হাজিরা বিজেপি নেতা অর্জুন সিং। 4 বছর আগের ভাটপাড়ায় পুরো দুর্নীতি মামলায় অর্জুনের হাজিরা।
রক্ষা কবচে হাইকোর্টের দ্বারস্থ হন অর্জুন সিং। আর কি কি খবর আছে জানবো, আমাদের সহকর্মী সুপ্রিয় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, দেখো, ভাটপাড়া পুরসভার যে টেন্ডার দুর্নীতি মামলাতে সিআইডির তরফ থেকে বিজেপি নেতা অর্জুন সিংকে বেশ কয়েকদিন আগেই কিন্তু নোটিশ পাঠিয়ে তলব করা হয়েছিল এবং সেক্ষেত্রে গত পরশুদিন অর্থাৎ গতকাল যে উপনির্বাচন গেছে তার ঠিক আগের দিনই সিআইডির যে ভবানী ভবনে দপ্তর রয়েছে সেখানে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। আর সেই নোটিশের পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতা অর্জুন সিং এবং কলকাতা হাইকোর্টের তরফ থেকে পরবর্তীতে যে নির্দেশ দেওয়া হয় যে তাকে হাজিরা দিতে হবে, তবে নির্বাচনের পরের দিন অর্থাৎ আজকে সকাল 11:30টার মধ্যে তিনি ভবানী ভবনের যে সিআইডির দপ্তর আছে সেখানে এসে তদন্তকারীদের মুখোমুখি হবেন এবং সেক্ষেত্রে তাকে 4 ঘন্টার বেশি জিজ্ঞাসাবাদ করা যাবে না। আর কলকাতা হাইকোর্টের সেই নির্দেশের পর আমরা যেটা দেখলাম যে সকাল 11:30 বাজার কিছু সময় আগেই বিজেপি নেতা অর্জুন সিং তিনি ভবানী ভবনে এসে পৌঁছেছেন এবং ইতিমধ্যেই তিনি কিন্তু সিআইডির দপ্তরে পৌঁছে গেছেন এবং আমরা যেটা জানতে পারছি আর কিছু সময়ের মধ্যেই তাকে আজকে এই যে টেন্ডার দুর্নীতি মামলা 2020 সালের এই টেন্ডার দুর্নীতি মামলাতে তাকে জিজ্ঞাসাবাদ করবেন গোয়েন্দারা। আর সেক্ষেত্রে যে সময়ের এই দুর্নীতির কথা বলা হচ্ছে এবং সেক্ষেত্রে সিআইডি সূত্রে আমরা জানতে পারছি যে সেই সময় ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান পদে ছিলেন খোদ অর্জুন সিং। আর সেই কারণেই কিভাবে এই দুর্নীতি হয়েছিল এবং এই টেন্ডার সংক্রান্ত দুর্নীতি সংক্রান্ত বিষয়ে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইবেন তদন্তকারীরা। তার বয়ান রেকর্ড করা হবে। ইতিমধ্যেই অর্জুন সিং তিনি পৌঁছে গেছেন সিআইডির ভবানী ভবনের যে দপ্তর এবং আর কিছু সময়ের মধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ করে তার বয়ান রেকর্ড করবেন গোয়েন্দারা। বেশ, অনেক ধন্যবাদ সুপ্রিয়, নজর রাখো। যা চিঠি দিয়েছে সেই চিঠি আর হাইকোর্টে অর্ডারটা নিয়ে এসে জলের বোতল নিয়ে যাচ্ছি, কেন এখানে তো কিছু খাবো না, খেলে কখন কোথায় কোন রাশিয়া থেকে বিষ আনিয়েছে, কোথায় কেমিক্যাল আনিয়েছে, খাইয়ে দেবে, বডিতে লেগে যাবে, মরে যাব, 3 মাসের মধ্যে মাল্টি অর্গান ফেলিওর হয়ে যাবে, এদের তো কোনো ঠিক নেই। আশঙ্কা করছেন কেন? 200% তৃণমূল কাছে কোনো পথ নেই। 2026-এর আগে বিজেপি যারা আগে সানি যারা নেতারা আছে অর্জুন সিং, শুভেন্দু অধিকারী, এদেরকে রাস্তা থেকে সরাতে হবে। গুলি মারলে অসুবিধা আছে, কেন সেন্ট্রাল ফোর্স ঘিরে থাকে, রাস্তায় মারলে অসুবিধা আছে, তার জন্য এইসব পরিকল্পনা করে এজেন্সি কাছে নিয়ে এসে এই ধরনের কেমিক্যাল ইউজ করার একটা